বলো তোমরা কি বলতে চাও? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, গুনগুন এ বাড়ি থেকে চলে গেল, তার বাবা এসে তাকে নিয়ে চলে গেল, আমার সঙ্গে একবার দেখা করার প্রয়োজন মনে করলো না। আমি বুঝতে পারছি আমার এই সাজানো সংসার এখন শুকিয়ে যাচ্ছে। তোমরা তাকে কিছু বললে না? বলছি পরীক্ষা হয়ে গেলে আবার আবার চলে এসো। মানে আসলে কি বলতো, পরীক্ষার আগের কটা দিন একটু শান্তভাবে ভালোভাবে লেখাপড়া করার দরকার আছে। তো এখানে এত আড্ডা গল্প হয়, তোমার বারবার পড়ার থেকে মন সরে যাবে। দেখো গুনগুন, তোমার ওপর রাগ করে আমি এ বাড়ি থেকে তোমাকে যেতে বলছি না। তুমি ও বাড়িতে গিয়ে মন দিয়ে লেখাপড়াটা করো। ইটস ওকে বড় মা, আমার কোনো আপত্তি নেই। আর আমি তো বললামই যে আমি ড্যাডির কাছে চলে যাচ্ছি। স্যার, এই প্রসঙ্গে বলে রাখি, আমি কিন্তু গুনগুনকে এই বাড়ি থেকে যেতে বলিনি। মানে আপনার ইচ্ছে হচ্ছে, আপনি ওকে নিয়ে যাচ্ছেন। না না, তুমি খুব ভদ্র ছেলে সৌজন্য, তুমি কেন নিয়ে যেতে বলবে? আমি নিয়ে যাচ্ছি। আর তাছাড়া তোমার বাড়ির লোক যখন বলেছেন তখন নিশ্চয়ই ভালোর জন্যই বলেছেন। দাদা, এই গুনগুনের প্রসঙ্গ থাক, গুনগুনের কথা পরে হবে। তার থেকে বেশি ইম্পর্টেন্ট একটা কথা বলাটা আছে আমাদের সকলের। সবাই মিলে সমাবেশ করে কথা বলছো, পুটু সুকল্যাণকেও ডেকে এনেছো। আরে কি ব্যাপার বলো তো? হ্যাঁ, আর এদিকে শ্রাবণের ধারা বইছে। না না, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। উফ, এত কথা বলছো কেন? মেজদা তো বলবে একটা কথা, সেটা মন দিয়ে শোনো। শোনো বড়দা, দেখো আজ আজ মেজদা যাই বলুক, তুমি কিন্তু রাগ করতে পারবে না। হ্যাঁ, আর আর দুঃখও করতে পারবে না। হ্যাঁ বাবা, সত্যি কথা বলতে কি, আমরা খুব ভয়ে আছি। মানে এখন তোমার উপরই সবকিছু নির্ভর করছে। আপনি কথা দিন বাবা, আপনি রাগ করবেন না। আর যদি জ্যাঠাই সত্যি সত্যি রাগ করেন, তাহলে কিন্তু আমার আর অভিমান রাখার জায়গা থাকবে না। আমি জানি জ্যাঠাই, আমি ইয়ার্কি করি, মজা করি, হই হই করে থাকি, তাই আপনি হয়তো আমার কথাগুলো সিরিয়াসলি নেবেন না। কিন্তু আমি কথাগুলো সিরিয়াসলি বলছি আপনাকে। মানে আজকের ওপর অনেক কিছু নির্ভর করছে। এমনকি আমি এই শ্বশুরবাড়িতে আসবো কি না সেটাও নির্ভর করছে। তাই আমি অনুরোধ করব, আপনি বিষয়টা সিরিয়াসলি নেবেন। না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা বোধহয় জ্যাঠাইয়ের ওপর হয়তো বেশি চাপ দিয়ে ফেলছি। মানে আগেই ধরে নিচ্ছি যে জ্যাঠাই রাগ করবে, সেরকম নাও হতে পারে। আগে আলোচনা করা হোক, জ্যাঠাইকে বলা হোক। আমি তো কিছুই বুঝতে পারছি না। গুনগুনের যাওয়া নিয়ে কিছু হয়েছে নাকি? ভাবিন, তুমি কি গুনগুনকে কিছু বলেছো? আমি বলছি, এই লেখাপড়া করার এই ঢংটা কেন? এই নাটকটা কিসের জন্য? নাটকের কি আছে? আমি তো সবসময় বলি আমার পড়াশোনা করতে ভালো লাগে না, তুমি বলেছো তাই পড়তে। না সরি, আমি হাত জোর করছি। আমি বলেছি বলে লেখাপড়া করতে হবে না গুনগুন, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। হ্যাঁ, এমনিতেও আমি বুঝতে পেরেছি যে তোমার মানে যে শর্ত মেনে তুমি এই বিয়েতে রাজি হয়েছিলে, যে ফার্স্ট ক্লাস পেয়ে ভেঙে বেরিয়ে যাবে, সেটা তো আর কার্যকর হবে না, কারণ তুমি এই বাড়িতেই থাকবে। আর থাকা উচিত, তোমার সবার সাথে বন্ধুত্ব হয়েছে, সম্পর্ক হয়েছে। তবুও যদি তোমার মনে হয় যে তুমি এই বিয়ে ভেঙে চলে যাবে, তাহলে তুমি লেখাপড়া করো, পরীক্ষা দাও, আমার কিছু বলার নেই। কিন্তু আমার জন্য লেখাপড়া করতে হবে না, কারণ আমি তোমায় কোনোদিন লেখাপড়া করছো না বলে এই বাড়ি থেকে চলে যেতে বলতে পারবো না। আর আমি কখনো তোমায় ডিভোর্সও দিতে পারবো না গুনগুন। কি বললে? আমি যা যা পারবো না সেটাই বললাম। তুমি কি এখনো চাও যে আমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে তারপর এ বাড়ি ছেড়ে চলে যাই? এই অবান্তর কথাগুলো আর বলো না গুনগুন।
এগুলো বলে কোনো লাভ নেই। তুমি কোনো ম্যাজিক জানো না যে এতদিন লেখাপড়া না করে এখন হঠাৎ করে ফার্স্ট ক্লাস পেয়ে যাবে। সমস্ত ফালতু কথা বলে কি হবে? ইনাফ ইজ ইনাফ। আর এ বাড়ি থেকে যে তোমাকে চলে যেতে বলার অধিকার আমার নেই, সেটা তুমি ভালো করেই বুঝে গেছো। সুতরাং এই কথাগুলো বলে কোনো লাভ নেই। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে ছাড়া থাকতে পারো না। সেরকম তো আমি অনেক কথাই বলেছিলাম, সে কথাগুলো মনে রাখোনি, শুধু এই কথাটা মনে রেখে দিয়েছো। এটা অদ্ভুত তো। হ্যাঁ, একদিন আমি বলেছিলাম যে আমার মনে হয়েছিল, তাই বলেছিলাম যে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো। কিন্তু তার মানে তো এই নয় যে সারা জীবনের জন্য এই কথাটা সত্যি হয়ে গেল। নাও হতে পারে। না না, তুমি কি গুনগুনের সঙ্গে কিছু খারাপ ব্যবহার করেছো? বললাম তো দাদা, সে আমার ছেলে যা করেছে তার তো এইসবের ব্যাপারে গুণের ঘাট নেই। এখন যে কথাটা বলবো সেটা গুনগুনের ব্যাপার নয়, অন্য ব্যাপার। তাহলে কার কথা? আচ্ছা দাদা, তুমি একবারও তো জিজ্ঞাসা করছো না এই যে পটকা একটা ছেলেকে নিয়ে এলো বাড়িতে অতিথি করে, তার ব্যাপারে কোনো কথা তো জিজ্ঞাসা করছো না? বাড়িতে আছে তো সে। আর সে ছোকরা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। বাড়িতে আছে তো? হ্যাঁ, বাড়িতেই আছে। বড়দার সব শোনার পরে যদি ডাকে তখন আসবে। তাই তো, এরকম একটা অবস্থাও এখানে কি করে থাকে বলো তো? আমার কিন্তু এবার খুব টেনশন হচ্ছে। আমারও তো খুব টেনশন হচ্ছে, কি হবে বলো তো? হ্যাঁ, বড়দা যদি সাংঘাতিক রেগে যায় কি হবে? হ্যাঁ, আর ওদিকে দেখো না, বড় বৌদিকে দেখো, চোখের জল একদম থামছে না, চোখের জলের বিরাম নেই। আমি কিন্তু একটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমাদের জেঠিমাকে কিন্তু আমি কিছু বলিনি। উনি যদি আমার নামে কিছু বানিয়ে বানিয়ে বলে থাকেন, সেটা উনি বানিয়েই বলেছেন। এই যে ওনার চোখে জল পড়ছে, আমি অন্তত তার কারণ জানি না। জ্ঞাতসারে তো আমি কিছু বলিনি। এখন অজ্ঞাতসারে যদি আমি কিছু বলে থাকি এবং তার জন্য তিনি যদি এই সমাবেশ ডেকে থাকেন, তা অবশ্য আমার কিছু বলার নেই। হ্যাঁ, সবসময় তো সমাবেশ আমিই ডাকি, আমি সবাইকে বলি, আর কেউ কিচ্ছু বলে না, আর সব দোষ হয় আমার, আমি সব করছি। ও বড়দি, বড়দি তুমি এইভাবে কেন কথা বলছো? একটু চুপ করো না, কেন কান্নাকাটি করছো? দেখো, বড়দা তো সব কিছু জানেন না, তাই হয়তো এইভাবে কথা বলছে। এই আদিল হলো মুনিয়ার ছেলে। স্রোতের উজান স্রোত ভাটিয়ান, স্রোতে ভাসে খড়কুটো, সময় নদীতে উথাল পাথাল, পুরো ঘুড়ি ছেঁড়া সুতো, শোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মুখ, স্রোতের সন্ধ্যা স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ, খড়কুটো খড়কুটো, স্রোতে ভেসে যায়। শোনো দাদা, যে ছেলেটি এসেছে তাকে নিয়েই আমাদের কথা। আদিল মুনিয়ার ছেলে। হ্যাঁ দাদা, তুমি আমাকে ঠকিয়েছো। এতগুলো দিন ধরে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। খড়কুটো